হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ সিম্পলি উইথ সুশ্রী। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার 4 জানুয়ারি। তো তোমাদেরকে তো আগেই বলেছি, কারণ আমাদের এই গোটা মাসটা ভীষণ টাইট সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। তো তার জন্য প্রচুর কাজ পেন্ডিং হয়ে রয়েছে, বেশ কিছু ভাইটাল কাজ পেন্ডিং হয়ে রয়েছে। তো আজকে অলরেডি আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বেরোবো, কাজগুলোকে সারতে হবে আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো পরপর কীভাবে কী কাজগুলো চলছে। এটা কি এটা আবার গয়না জুটেছে, কারণ বেশ কিছুদিন ধরে সত্যি তৈরি হয়েছে চারিদিকে, আবার এটার হ্যাবিট করতে হচ্ছে বাধ্য হয়ে। গুড মর্নিং মাই ফ্যামিলি। তো চলো বেরোবো, একদম রেডি আমরা সবাই। ওই যে শরীর যেরকম বলছিল প্রচুর কাজ আছে, তার মধ্যে সব থেকে দুটো ভাইটাল কাজ হচ্ছে আজকে দুটো ডাক্তার দেখানো। অ্যাকচুয়ালি যেটা হয়েছে গত মাসে 12-13 তারিখ নাগাদ রিক স্কুলে পড়ে গেছিলো, পড়ে গিয়ে ও ব্যাকের ঠিক এই জয়েন্টটাতে প্রচণ্ড জোরে চোট পেয়েছিল, যার ফলেও একদম কোনোরকমভাবে মুভমেন্ট করতে পারছিল না, বেন্ড হতে পারছে না, হাঁটতে পারতো না, খুব সমস্যা, মানে প্রায় দিন কুড়ি খুব কষ্ট পেয়েছে ব্যথা নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে মানে তখন এরকমই এতটাই সাংঘাতিক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে দিন কাটিয়েছি, ওকে যে একটু সিরিয়াসলি ডাক্তারটা দেখাবো, ভালো করে ট্রিটমেন্টটা করবো, সেই পরিস্থিতি তখন মানে সেই মুহূর্তে ছিল না। তো যার ফলে কোনো রকমের ওভার দ্য ফোন ডাক্তারের থেকে একটু কনসাল্ট করা হয়েছে ডাক্তারের সঙ্গে, আর তার উপরে ট্রিটমেন্ট যেটুকু ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করে বুঝতে পারছো আর কি। তো আগের থেকে এখন অনেকটাই বেটার আছে। ব্যথাটা হয়তো সেই অর্থে নেই বললেই চলে, কিন্তু এর মাঝে দাঁড়িয়ে যেটা ক্ষতি হয়েছে একটা লম্বা টাইম, মানে পুরো উইন্টার ভ্যাকেশনের আগের মুহূর্তটা পর্যন্ত ওর স্কুল কামাই হয়েছে, এবং লাস্ট দুদিনও আমি স্কুল মানে আফটার ভ্যাকেশন আমি দুদিন ওকে স্কুলে পাঠাইনি, তার কারণ একবারে ডক্টর সার্টিফিকেটটা দিয়ে ওকে পাঠাতে হবে। তো ডক্টর সার্টিফিকেটটা আনতেই আজকে যাওয়া, এবং ভাবলাম যে ডক্টর সার্টিফিকেটটা যখন আনতেই যাব তো একেবারে ওকে একবার চেক আপ করিয়ে নিলে তাতে আমরাও একটু মেন্টাল স্যাটিসফাইড হবো যে কী হয়েছে, কী পরিস্থিতির মধ্যে এখন রয়েছে সেটা বুঝতে পারবো, আদৌ সেরকম মেজর কিছু প্রবলেম কিনা সেই জায়গাটা থেকে একটা টেনশন ফ্রি হতে পারবো। আর ডক্টর সার্টিফিকেটটা তো আনতেই হবে। তো সবটা মিলিয়ে যাচ্ছে আজকে রিকের ডক্টরের কাছে ফার্স্টে, মানে ওদের যে পেডিয়াট্রিক দেখেন ওনার কাছেই যাচ্ছে, জেনারেল ডক্টরের কাছে। তো ওখান থেকে যাব হচ্ছে রিভুর দাঁত নিয়ে একটা সমস্যা হচ্ছে, ওর এই সামনের এই দাঁতটাতে একটু ক্যাভিটিস প্রবলেম দেখা দিয়েছে, সেটাও দেখানো হয়ে গেছিলো, কিন্তু ওই সিচুয়েশনের জন্য ওর প্রপার ট্রিটমেন্টটা তখন চালু করতে পারিনি। ডাক্তার ডেটও দিয়ে দিয়েছিল, বাট ট্রিটমেন্টটা করতে পারিনি, সেই ডেটটা পিছিয়ে এখন আজকে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়েছে, এটাকে ফিলিং করানো হবে। তো দুটো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট আজকে, মানে দুটো বড় ভাইটাল কাজ, যেটা ভীষণ টেনশনের জায়গায় ছিলাম আর কি, যেটা নিয়ে সেটাকে আজকে মেটাবো। তার পাশাপাশি ব্যাংকের একটা ছোটো কাজ আছে, সেটাকেও মেটাতে হবে। এই তিনটে খুব গুরুত্বপূর্ণ কাজ আজকে আগে মিটিয়ে নিই, তারপরে আবার দেখা যাক আস্তে আস্তে আরও প্রচুর কাজ যেগুলো পেন্ডিং হয়ে রয়েছে সেগুলোকে মেটাবে, এবং তার পাশাপাশি বাকি তো কিছু নতুন প্ল্যানিং আছে সেগুলোকেও করার চেষ্টা, মানে টার্গেট করতে হবে আস্তে আস্তে সেগুলোকেও শুরু করার জন্য। তো চলো দেরি করবো না, দাঁড়িয়ে কথা বলবো না, রেডি হয়ে গেছে, বেরিয়ে যাই, রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সাথে গল্প হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট কাজটা হয়ে গেছে, ব্যাংকের কাজটা সেরে নিয়েছে, এখন তারপরে কাজ হচ্ছে রিককে নিয়ে ডেন্টিস্টের কাছে যাওয়া, আর ওখানে ফিলিংটা করানোর সঙ্গে সঙ্গে কিছু খেতে পারবে না, তো এখন একটুখানি কিছু খাইয়ে নেব, নিয়ে তারপরে ডাক্তারের কাছে যাবো। চলো। তো পকেট থেকে অলরেডি বেরিয়ে পড়েছে মাস্ক, তাই বুঝতেই পারছো চলে এসেছি ডক্টর চেম্বারে, যাবো এখন উপরে। ব্লু বিল্ডিংয়ে আমরা এখন আছি, এখানে ডেন্টিস্টকে দেখাই, এর আগেও দুবার এসেছি, তোমরা দেখেছো। তো চলো দেখি কি বলে আজকে ডাক্তার, ফিলিংটা করবে কিনা অবশ্য জানি না, কি
কারণ হ্যাঁ, সেটা দেখার মাঝখানে পরে বুঝতে পারবে, কারণ অনেকটা গ্যাপ gap পড়ে পড়ে গেছে, মানে যখন কোরিয়ার ডেটটা নিয়ে গিয়েছিলাম তারপর একটা লং টাইম গ্যাপ পড়ে গেছে। তো এখন যে কী সিচুয়েশন, কতটা খারাপের দিকে এগিয়েছে বা করা যাবে কিনা সেটা ডাক্তার দেখলে বুঝতে পারবে, তারপর ডাক্তারি ডিসিশন নেবে। তো আমরা তো প্রিপেয়ার্ড হয়ে এসেছি, দেখা যাক কী করেন এবারে। ডক্টর চেম্বার থেকে তো বেরোলাম, ডক্টর যা বললেন মানে রিভিউকে দেখে ডক্টর চেম্বার থেকে বেরোলাম আর কি, ডেন্টিস্ট দেখিয়ে। তো আমরা তো ভেবেছিলাম আজকে যদিও যে বললাম ফিলিং করার একটা ব্যাপার ছিল, তো কার্নাল ট্রিটমেন্টটার কথা বলেছিলেন, কিন্তু এই মুহূর্তে উনি যা বললেন, মাঝে তো একটা মাস অলমোস্ট চলে গেছে, তাতে এই মুহূর্তে যা কন্ডিশন এসে দাঁড়িয়েছে ওই দাঁতটা অনেকটা ক্ষয়ে চলে গেছে, তো সেই কারণে আর মানে ওটা ওটা পুরোপুরি রিমুভ করে রিমুভ দিতে হবে, করে ওটার দিতে কোনো হবে। রকম রিমুভ অলরেডি হয়ে গেছে, এর জন্য বললো একটা এক্সরে করতে, যে এই মুহূর্তে কি পরিস্থিতি আছে। না, অনেক বড় একটা সমস্যার কথাই উনি বললেন। সমস্যা বলতে গেলে উনি যা বললেন এটা অনেকেরই হয়ে থাকে, এটা খুব কমন একটা প্রবলেম। এত টেনশন করার কিছু নেই, গাড়ি আসছে, সরে এসো দুজনের সাইডে। তো তো খুব বিশেষ কিছু টেনশন করার কিছু নেই, কিন্তু সবার আগে যেটা করতে হবে দুটো এক্সরে করাতে হবে। এক্সরে রিপোর্টের উপর ডিপেন্ড করবে ডেন্টিস্ট যা বলবেন সেইভাবে, তারপরে ওনার কনসালটেন্সি মেনটেন করে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। একটু লং টাইম ট্রিটমেন্ট, ওই প্রত্যেকটা দাঁতেরই একটা প্রবলেম আছে, যেটার জন্য মানে প্রত্যেকটা দাঁতের প্রবলেমটা এটাই যে আমাদের নর্মালি যেমন দাঁতটাকে দুটো যখন দাঁতের খাওয়ার সময় যখন দাঁতটা প্রেস করি আমরা যখন মুখটা বন্ধ রাখি, দুটো ওপরের মাড়ির দাঁত বা নিচের মাড়ির দাঁত দুটো ইকুয়ালি গিয়ে ফিল হয়ে যায়, বাট ওর সেটা হয় সামনের দিকে প্রায় 5 to 6 mm মতো এক্সট্রা বেরিয়ে বাইরের দিকে চলে আসে। মানে এটা অনেকেরই থাকে এই প্রবলেমটা, বলে যার ফলে খাবার সময় মানে যখন চুইং করে তখন ওকে অতিরিক্ত এক্সট্রা প্রেশার দিয়ে চুইং করতে হয়, যার জন্য এই দুটো জায়গাতেও ওর একটা অতিরিক্ত প্রেশার পড়ে। তো এটা অন্যরকমভাবে যাতে ওর দাঁতগুলো টাইমে তার মধ্যে হ্যাঁ এটাও আর একটা ওর প্রবলেম হচ্ছে, তো দাঁতগুলো উঠছে কিন্তু যে পুরনো দাঁতগুলো সেগুলো পড়ছে না, নড়ছেও না পড়ছেও না। কাজে প্রত্যেকটা দাঁতে এর আগেও একটা আমরা তুলে নিয়ে গেছি, তোমরা জানো, এখনো সেম ব্যাপার রয়েছে, কারণ তার পাশের যে দাঁতটা রয়েছে সেখান থেকে ওই মানে ওই সামনের দাঁতটা পুরোনো দাঁতটা পড়েনি, নতুন দাঁত সব পাশ থেকে প্রায় বেরিয়ে চলে এসেছে। তো এবার ওটাকে যদি তুলে দেয়, তার পাশের যেটা ক্যাভিটিস হয়েছিল ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এবারে বলছে যে ওই জায়গাটা গ্যাপ, না তার মাঝে আরেকটা দাঁত আছে, ওটা আবার পড়তে আরও কিছুদিন সময় লাগবে। এরকম করে মোট কথা মানে এখন যদি এটাকে তুলে দুটো দাঁতকে তুলে দিতে হবে ওই দাঁতটাকে স্পেস দেওয়ার জন্য, দুটো দাঁতকে যদি তোলা হয় তাতে যেটা হবে ওই যে একটা এক্সট্রা দাঁতটা ওটা ওঠার জায়গা পাবে না, এবং পরে যে দাঁতটা অ্যাডভান্স এখন তুলে দেবে ক্যাভিটিসের জন্য ওইটা পরে ওঠার জন্য আর জায়গা পাবে না, তখন অন্য কোনো স্পেস খুঁজতে পারে। বা তার থেকেও বড় কথা, আগে যে দাঁতটা উঠবে সেই দাঁতটা খুব বাজে শেপে চলে আসে, হ্যাঁ এইসব, তো সেই কারণে ওখানে একটা এইটাই ওর টেন্ডেন্সি, মানে ওর দাঁতের নেচারটাই এটা, এরকম হতেই থাকবে। তো কতবার এইভাবে করবে, তো সেই জন্য ডাক্তার বললো সবার আগে একটা এক্সরে করতে, দুটো এক্সরে করতে হবে, একটা পুরো দাঁতের উপর নিচ করে আর একটা সাইড ফেসে করে, ভেতরের দাঁতের কী পজিশন আছে তার উপর ডিপেন্ড করে অর্থোডেন্টিস্ট যেভাবে মানে এই মুহূর্তে যে দাঁতগুলো আছে সেগুলো কোন অ্যাঙ্গেলে কীভাবে রুটগুলো রয়েছে সেগুলো দেখলে বোঝা যাবে যে পরবর্তীতে দাঁতগুলো একই রকম ভাবে চলবে নাকি কীভাবে ঠিক সেই কারণে এক্সরেগুলো করতে বলেছে। তো এটা একটা লং লেন্দি প্রসেস, বললো 2.5 থেকে 3 বছর এই গোটা প্রসিডিওরসটা ম্যাক্সিমাম টাইম লাগে, ম্যাক্সিমাম টাইম 3 বছর। আর এই মুহূর্তে দাঁড়িয়ে উনি যা বললেন তাতে একটা হিউজ অ্যামাউন্ট খরচের ব্যাপার আছে, বাট এনাদের ফ্যাসিলিটিসটা খুব ভালো। উনি যা বাজেট দিলেন নিয়ার অ্যাবাউট 65,000, মিনিমাম 65,000 থেকে শুরু হয়, তো সেটা ওনারা একটা ওই খানিকটা ইএমআই ব্যাপার আর কি,
ওরকমভাবে একটা ইনস্টলমেন্টে করে দেবে। মতো আমরা আমাদের এখন আপাতত ফার্স্ট ট্রিটমেন্টের সময় জমা দিতে হবে, ডিপোজিট না সরি, জমা দিতে হবে টোকেন মানি। তারপরে যেভাবে যেভাবে সেটিং হবে সেভাবে পার্ট বাই পার্ট টাকা 65,000টা কভার করা হবে, এবং তারপরে বা তার থেকে বেশি যদি লাগে সেই যে ব্যালেন্স অ্যামাউন্টটাকে মেকআপ হবে, এবং তারপর ওই যে বললাম 3 বছর মিনিমাম একটা ধরে রাখতে বলেছে, এই ম্যাক্সিমাম টাইম পিরিয়ড ধরে রাখতে বলেছে। সেটা মাসে মাসে আসতে হবে ওনাদের এখানে ট্রিটমেন্টের প্রত্যেক জন্য। মাসে একবার করে এসে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে যেতে হবে, এইভাবে পুরো দাঁতগুলোকে ক্লিয়ার তো এখন আপাতত যেটা বলেছে এক্সরেটা করে আগে ওনার সাথে কনসাল্ট করতে, তারপরে দেখা যাবে কি হবে আর না হবে। সম্ভবত 14তে আমরা আবার আসবো, 14তে অর্থোডন্ট ডেন্টিস্ট আসবেন, তো তখন মানে অ্যাপয়েন্টমেন্ট আছেন, কারণ ওনার মানে এই ডক্টর সাঁতরার কাছে উনি আসবেন, তো সেটা 14 তারিখ ফিক্সড আছে, তো সেদিনকে ওনারা টাইমটা দিয়ে দেবেন। ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টটা 14তে, তারপর দেখা যাচ্ছে কীভাবে কি উনি বলছেন বা কী গাইড করছেন এটা তো করতেই হবে, কিছু করার নেই, কারণ তো এখানে কাজ মেটানো হয়ে গেছে, এবারে আর একজনের পালা, তো সেটা মাঝে একটু একটুখানি টাইম আছে, তো এদিক ওদিক একটুখানি সেই টাইমে কাজও আছে তাছাড়াও। হ্যাঁ, রিকের একটা স্কুলের টুপি নিতে হবে, সেটা নিয়ে নেওয়ার জন্য যেতে হবে, রিকের স্কুলের টুপিটা নিতে যেতে হবে। এই টুকটাক কুচকাচ কতগুলো কাজ মেটানো। সামনে না দেখে এদিক থেকে দেখছি স্ক্রিনের ওপরটা কেমন লাগছে। ডাক্তারের চেম্বার থেকে নেমে নিচেই তো বেড সেট, তাই ঢুকে পড়েছিলাম সেখানে। তো এসে দেখতে দেখতে এই সেটটা দেখে লোক সামলাতে না পারে সুন্দর করে সাজিয়ে ফেলেছি। দেখো বেশ সুন্দর একটা বড় রাইস প্লেট, তার পাশে একটা স্ন্যাক্স প্লেট বা স্যালাড প্লেট, এখানে কিছু ম্যানেজেবল বোল আছে, এই যে কারি বোল, এটা সুইট গ্লাসটা একটু বেমানানো হয়ে গেল। এগুলো তো খুঁজে খুঁজে সেট করলাম। তো স্যার ওদিকে একটুখানি বিজি ছিলেন নিজের কাজে, তো সেই সুযোগে আমি এখানে এসে মোটামুটি আমার ট্রেকগুলো এসব জায়গায় বেশি হয়, বেশি ঘোরাঘুরি এদিকগুলোতেই করি। তো এখানটায় এসে লোক সামলাতে না পারি সুন্দর করে সাজিয়ে ওয়েট করছিলাম যে এটা আমাকে কবে দেবো কিনে গিফট। ওয়েট করলাম, তোমরা সাক্ষী রইলে। হ্যাঁ, এখনো প্রাইসটা দেখিনি, একটু দেখে নিই। প্রাইস এই গ্লাসের সেটটা ওদিক থেকে নিয়ে এসেছি, গ্লাসটা ওখানে অনেকগুলো আছে, কত 1 2 3 4 5 6 7 8 8টা গ্লাস ওখানে সাজানো আছে। কত প্রাইস পিছনেটা ও আছে 399 পার পিস না না 199 পার পিস গ্লাস। $299 পার পিস এই ছোটো মিনি বলগুলো। কারি বলগুলো $499 ইচ। এই স্ন্যাক্স বা স্যালাড ট্রেটা হচ্ছে $499 ইচ। আর এখানে 999 এই রাইস প্লেটটা ইচ। তো এই হচ্ছে পুরো বাজেট। এবার বাড়ি গিয়ে হিসেব করুক, তারপর দেখা যাবে। অ্যাপ্রক্স 2000-এর মধ্যে হয়ে যাবে একটা সেট। একটা সেট। চলো, তো তোমরা কিন্তু সাক্ষী রইলে। হ্যাঁ, দেবে বলেছে, ডেটটা যদিও বলে। তো দিনের শেষে সমস্ত কাজকর্ম মিটিয়ে আজকে এসেছিলাম বললাম, দুটো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। বিকেলে ছিল ওদের জেনারেল ফিজিশিয়ান যে থাকে, মানে পেডিয়াট্রিক যে আছেন, ওনার কাছে একটা ওর ওই কোমরটা নিয়ে আসার ছিল। তো যাই হোক এসেছিলাম, পথ দেখিয়ে ফেরার পথে
কালকের সারাদিনের কাজের প্ল্যানিং হতে হতে তখন মনে হলো যে সব থেকে কালকে বড় একটা কাজ আছে যেটা সারার জন্য সবার আগে দরকার ওদের একটু ফ্রেশ হওয়া, মানে চুলগুলো বড় হয়ে খুব খারাপ একটা অবস্থা ছিল। তো এবার জাস্ট আমরা তো আসি যেন লেকটাউন ড্যাফোডিল থেকে বেরিয়ে রাস্তার দিকে যাচ্ছি মেন রোডের দিকে, তো তখন ওই হয় না একটা লুক ফিল ব্যাপার, তো দেখে কোথাও মনে হলো এখানে একটা ট্রাস্ট করা যায়, স্প্রিং ইউনিসেক্স স্যালন। তো সেখানে ঢুকে পড়লাম, রিভু ফ্রেশ হলো, সুমিত ফ্রেশ হলো, অসাধারণ কাজ। তোমরাও আসতে পারো লেকটাউন, একদম মেন ভিআইপিতে নামলে টুয়ার্ডস যশোর রোড তোমরা ঢুকে ফার্স্ট লেফট হ্যান্ড সাইড যে টার্নটা, সেখানে ঢুকলে 2-3 মিনিট জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, 2-3 মিনিট ড্যাফোডিলের আগে। অসাধারণ দুই দাদার কাজ, বেশ ভালো স্যাটিসফাইড আমরা, দেখতেই পাচ্ছ তোমরা, মানে তো এটা ছিল একটা খুব বড় কাজ যেটা কখন করবো সেটা ভাবছিলাম যে কখন করবো কোথায় করবো, কারণ টাইম ম্যানেজমেন্টে সব কাজের ফাঁকে করা একটা বড় বিষয়। তো এটা মিটিয়ে নিতে পেরেছি, এটা একটা খুব বড় সুবিধা হলো, কালকের অনেকটা কাজ আজকে এগিয়ে দেবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ রাতও অনেকটা হয়েছে, বাড়িতেও ফিরতে হবে চটপট করে, কারণ বাড়ি গিয়ে করতে হবে রিকের কয়েকটা প্রজেক্ট এখনো বাকি আছে, সেই প্রজেক্টগুলো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো থেকো তোমরা, টাটা। একটু কেটে দিচ্ছি দেখো, হ্যাঁ।